ঢাকা থেকে খুলনা আসতেছিলাম বাসে। আমার ঠিক সামনের সিট থেকে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। কান্নার আওয়াজ শুনে মনে হলো একটা মেয়ে কান্না করতেছে। পাশের সিটে একজন মধ্যবয়স্ক লোক বসা। আমার মনে একটু সন্দেহ হলো, কেননা টিভি নিউজে মাঝে মাঝে দেখি মেয়ে মানুষকে পাচার করে, রেপ করে, বিক্রি করে ইত্যাদি। আমি একটু ভালো করে কান পেতে শুনতেছিলাম। লোকটি মেয়েটাকে বলতেছে, চুপ কর সেমরি, চুপচাপ বইসা থাক। তোরে আমার আনাই ভুল হয়েছে। হালারে কত কইরা কইলাম এই সেমরি আমার লাগবো না, তাও তোরে আমারে দিয়া দিল। এখন চুপচাপ বইসা থাক, নইলে কিন্তু তোরে আবার দিয়ামো। তারপর মেয়েটা আস্তে আস্তে কান্না করতে লাগলো। একটু পর লোকটি আবার মেয়েটাকে বলতেছে, ওইনে যাইয়া ভালো মতো কাম করবি, নইলে কিন্তু তোরে ওরা মাইরা ফেলবে। আর এই বালের কান্নাকাটি বন্ধ কর, নইলে কিন্তু। এইবার আমি কনফার্ম হলাম এই মেয়েটা কোনো খারাপ লোকের পাল্লায় পড়ছে। বাস চলেছে আর আমি সময়ের অপেক্ষায় আছি, কখন মেয়েটার সাথে কথা বলা যাবে। বাস যখন মাওয়াঘাটে পৌঁছালো তখন মাওয়াঘাটে প্রচুর জ্যাম। কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। আর ঘাটে যে ফেরি আছে ওইটা 1 ঘন্টা পর ছাড়বে। তার মানে আমরা পরে যে ফেরি আসবে সেই ফেরিতে যাওয়া লাগবে জ্যামের কারণে। বাসের ভিতর গরমের কারণে অনেক যাত্রী বাইরে বের হচ্ছে। কিছুক্ষণ পর ওই লোকটা বাইরে বের হলো। আমি এই রকমই একটা সময়ের অপেক্ষা করতেছিলাম। আমি মেয়েটার পাশের সিটে বসলাম, মেয়েটার দিকে তাকালাম। মেয়েটা বোরকা পরা, শুধু তার চোখটা দেখা যাচ্ছে। চোখটা রক্তের মতো লাল। অনেক কেঁদেছে মেয়েটা। আমি মেয়েটাকে বললাম, কোনো সমস্যা? মেয়েটা মাথা নাড়িয়ে না বলল। আমি বললাম, যদি কোনো সমস্যা থাকে বলতে পারেন। মেয়েটা কিছুক্ষণ চুপ থেকে বলল, সমস্যা বলে কি হবে, যে সমস্যার কোনো সমাধান নাই? আগে বলবেন তো, দেখি সমাধান করা যায় কি না। আমাকে বিক্রি করে দিছে খারাপ জায়গায়, সেখানে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাকে কে বিক্রি করে দিয়েছে? আর আপনার পরিবার কোথায় থাকে? মেয়েটা বলল, আমার পরিবার বলতে কেউই নেই, আমি একটা এতিম মেয়ে। আর যারা আমাকে বিক্রি করছে তাদের আমি কাউকে চিনি না, কিন্তু তাদের মধ্যে একজন পুলিশ ছিল। এর মধ্যে ওই মধ্যবয়স্ক লোক চলে আসলো। আমি আস্তে করে আমার সিটে বসে পড়লাম। আমি ভাবতে লাগলাম, আমি কি মেয়েটাকে বাঁচাতে পারবো নাকি পারবো না। আমি যদি আবার কোনো সমস্যার ভিতর পড়ি। লোকটি মেয়েটাকে বলতেছে, আশেপাশে খাবার হোটেল নেই, আমি সামনে হোটেলে গিয়ে খাবার লইয়া আসি, আর তুই এইখানে বইয়া থাক, আমি আইতাছি। এই কথা বলে লোকটি চলে গেল। আমি আবার মেয়েটার পাশে গিয়ে বসলাম আর বললাম, এখন কি করবেন? মেয়েটা বলল, জানি না। আমি বললাম, বাঁচতে হলে একটা উপায় আছে। মেয়েটা বলল, কি উপায়? এখান থেকে পালাতে হবে। কিন্তু আমি পালিয়ে কোথায় যাব? আমার তো আপন বলতে কেউ নেই এই দুনিয়াতে। সেটা এখন ভাবার বিষয় না। কিন্তু আপনি আমাকে নিয়ে কোথায় যাবেন? সেটা পরে ভাবা যাবে। কিন্তু কিন্তু কি? এই লোকটা চলে আসবে। যদি বাঁচতে চান তাহলে এখান থেকে এখনই পালাতে হবে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে ভয় পাচ্ছে। দেখেন, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি আপনার কোনো ক্ষতি করব না। মেয়েটা আমার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, চলুন। আমি মেয়েটাকে নিয়ে সোজা বাস থেকে নেমে ফেরিঘাটের দিকে হাঁটা শুরু করলাম। ফেরিঘাটে যেয়ে দেখি ফেরি চলে গেছে। এখন কি করব কিছু বুঝতেছি না। এখন স্টিমার বোটে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। মেয়েটা বলল, কোথায় যাব আমরা? ভয়ে ভয়ে বলল কথাটা। আমি বললাম, আমার দাদা বাড়ি। তারপর স্টিমার বোটে উঠলাম। অনেক গতিতে চলছে। কিছুক্ষণ পর মেয়েটা অন্যদিকে ফিরে মুখের উপর থাকা মুখোশটা মাথার উপরে উঠিয়ে হাতটা মেলে আকাশের দিকে তাকিয়ে রইল। তারপর মেয়েটা মুখোশটা ঠিক করে আমার পাশে এসে বলে, জানেন, আমি এই প্রথম নদী দেখলাম। মানে? আপনি আগে পরে কখনো নদী দেখেন নাই? না, আমি সব সময় এতিমখানার ভেতরেই থাকতাম। আপনার আপন বলতে কেউ কি নেই? জানি না আছে কিনা। বলেই মেয়েটা কান্না করতে লাগলো। কান্না বন্ধ করুন, মানুষজন খারাপ ভাববে। বোট থেকে নামার পর আমার চাচাতো ভাইকে ফোন দিলাম। হ্যালো শাকিল। কেমন আছো ভাইয়া? ভালো, আমি আসতেছি বাড়ি। সত্যি? হুম। এই কে কে আসবে? একটা মেয়ে আছে, আমার সাথেও আসবে। কে ভাইয়া মেয়েটা? আমি আসি তারপর বলবানি। থাক, আর বলা লাগবে না, আমি বুঝছি। কি বোঝো? বলার আগে ফোনটা কেটে দিল। তারপর মেয়েটাকে বললাম, কিছু খাবেন? মেয়েটা মাথা নাড়িয়ে না বলল। তারপর আমি জোর করে
হোটেলে নিয়ে তারপর আমি জোর করে হোটেলে নিয়ে গেলাম। মহিলা ওয়াশরুম দেখিয়ে দিয়ে বললাম হাত মুখ ধুয়ে টেবিলে আসুন। আমিও হাত মুখ ধুয়ে খাবার টেবিলে আসলাম। ওয়েটার টেবিলে খাবার দিতেছে। এর ভিতর মেয়েটা আমাকে বলল, আমি কি এখানে বসে খাবো? তো কোথায় বসে খাবেন? না, আমি এখানে বসে খাবো না। কেন? এখানে অনেক লোকজন আর পুরুষ আছে, তাই। আমি আর কোনো কথা বললাম না। ওয়েটারকে বললাম, ভাই এখানে কোনো আলাদা খাবার জায়গা আছে? আছে। আপনি ওনাকে ওইখানে নিয়ে যান আর ওনার খাবারটা ওখানে দিয়ে আসেন। ওকে। তারপর মেয়েটাকে বললাম, আপনি এইখানে যেয়ে খেয়ে আসুন। মেয়েটা কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। খাওয়া দাওয়া শেষে বাসে উঠলাম দাদাবাড়ি যাওয়ার জন্য। রাত 8টার সময় দাদাবাড়ি পৌঁছালাম। বাড়ির ভিতর ঢুকে আমি একটু অবাক হলাম। আমার দাদা দাদি, 4 চাচা চাচি, 2 ফুপু ভাই বোনে পুরা ঘর ভরা। শাকিল আমার পাশে এসে বলল, চলো ভাইয়া। বলে একটা রুমে নিয়ে যেতেছিল। আমি মেয়েটাকে দেখিয়ে শাকিলকে বললাম, ওই শাকিল। আর ও আপুকে ডাক দিয়ে বলল, আপু, তুই ভাইয়াকে নিয়ে যা। ভাবি মানে? শাকিল মুচকি মুচকি হাসতেছে। আমি মেয়েটাকে বললাম, এনাদের সামনে একটু কান্না করবেন না। মেয়েটা মাথা নাড়িয়ে ঠিক আছে জানালো। আপু আমার সামনে এসে বলতেছে, অনেক বড় হয়ে গেছিস। মানে? মেয়েটাকে দেখিয়ে এই যে বলে আপু মেয়েটাকে নিয়ে অন্য রুমে চলে গেল। আমি রুমে এসে ফ্রেশ হয়ে বের হওয়ায় শাকিল আমার হাতে একটা পাঞ্জাবি দিয়ে বলল, পরো এটা। আমি বললাম না আমার জামা কাপড় ব্যাগে আছে। তারপরেও পরো, দাদা পড়তে বলেছে। আমি পরে বের হলাম। তারপর দাদার পাশে বসলাম। দাদাকে বললাম, কেমন আছো? তারপর দাদা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলল, তোর মা বাপ এখন আমার উপর অভিমান করে আছে। আমি ফোন করেছিলাম তোর আব্বু আম্মুকে, তারা সকালে আসতেছে। আমি অবাক হয়ে গেলাম। এই 21 বছর পর দাদা আমার আব্বু আম্মুর সাথে কথা বলল। আমার মা বাবা প্রেম করে বিয়ে করছিল বলে মেনে নেয়নি। আমার দাদা তার ভাইয়ের মেয়ের সাথে আব্বুর বিয়ে ঠিক করছিল, কিন্তু আমার আব্বু বিয়ের 3 দিন আগে পালিয়ে বিয়ে করে। তারপর দাদার কাছে আসছিল, দাদা মেনে নেয়নি। আরও অনেক কথা অন্য একদিন বলবো। তারপরে সবার সাথে কথা বললাম। মেজো চাচিকে জিজ্ঞাসা করলাম, চাচা কই? অফিসে। আমার মেজো চাচা কাজী। এত রাতে অফিসে? এখনই চলে আসবে। তারপর দাদি আমাকে বলল, মেয়েটার নাম কি? আপু চিল্লাইয়া বলল। রোজা। সবাই মেয়েটার প্রশংসা করতে লাগলো। আমি একটু রুমের বাইরে এসে রিয়াকে ফোন দিলাম। কোথায় তুমি? দাদা বাড়ি। তোমার না খুলনা আসার কথা ছিল? একটু সমস্যা হয়েছে, তাই দাদা বাড়ি আসলাম। কি সমস্যা হয়েছে? তুমি ঠিক আছো তো? তেমন কিছু হয় নাই। তোমার পরীক্ষা কেমন হলো? ভালো। শোয়ান শোয়ান, দাদা ডাকতাছে। আমি রিয়াকে বললাম, পরে ফোন দিব, দাদা ডাকতেছে। কাল আমার পরীক্ষা নাই, আজ সারা রাত কথা বলবো। আচ্ছা, আমি পরে ফোন দিচ্ছি। ওকে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বাই। ফোন কেটে ফোনটা সাইলেন্ট করে রাখলাম। রুমের ভিতর এসে দেখি মেদো চাচা এসে পড়ছে। সবাই অনেক খুশি। আমাকে দেখে সবাই হাসতেছে। আমি দাদির পাশে বসলাম। দাদি বলল, কবুল বল। মানে? আরে লজ্জা পেতে হবে না। সবাই একসাথে হু হু করে হেসে উঠল। দাদি আবার বলল, কবুল বল। এই তোমরা চুপ করো। আমার মুখটা দাদির দিকে ফিরিয়ে দাদি বলল, কবুল বল। দাদি কবুল বলল মানে? তোর বিয়ে এখন, আর তুই কবুল বলবি না? আমার বিয়ে কার সাথে? কার সাথে? আবার রোজার সাথে। আরে এই মেয়েটারে তো আমি। তোর কিছু বলা লাগবে না, রোজা আমাদের সব বলেছে। তো তোর তো কিছুই বুঝি না। এখন তুই কবুল বলে এখানে সই কর। আর তুই যদি বিয়েটা না করিস, তোর আব্বু আম্মুকে আমি কোনোদিনও মেনে নেব না। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, রোজার সাথে আমার কিছু কথা আছে। ভাইয়া, আগে বিয়েটা কর, তারপর মন ভৈরা কথা বলো। সবাই কত হাসি খুশি। আমি যদি না বলি সবাই মনে কষ্ট পাবে। সাথে মা বাবাকে দাদা মেনে নেব না।